দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সাথে। আমরা এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। ঠিক তেমনি আজকে আমরা আলোচনা করব সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমি প্রথমেই অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার একেবারে পাশেই আছেন মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, তিনি মহাসচিব যাত্রী কল্যাণ সমিতি। তারপরেই আছেন মোস্তফা কামাল, তিনি লেখক এবং সাংবাদিক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমি প্রথমেই জনাব মোজাম্মেল হক চৌধুরী আপনার কাছে আসতে চাই। এবার তো আসলে পথে পথে অনেক বিড়ম্বনা, অনেক কিছুই আমরা দেখেছি, দুর্ঘটনা, তারপরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়ার বিষয়টিও আসলে এসেছে। তো আপনি যেহেতু যাত্রী কল্যাণ সমিতিতে বলছিলেন আপনি 2 যুগেরও বেশি সময় ধরে এখানে আছেন, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই। ঈদের আগে একটি প্রতিবেদন আপনারা তৈরি করেছিলেন, যেখানে আপনারা বলেছিলেন যে ঈদ যাত্রায় ভাড়া আদায়ে যে নৈরাজ্য হয়েছে সেটি গত 20 বছরের রেকর্ডকে ভঙ্গ করেছে। তো আসলে কিসের ভিত্তিতে এই প্রতিবেদনটি আসলে আপনারা তৈরি করেছেন? দেখুন, আমরা আসলে ঈদে মানুষের যাতায়াত যেহেতু বেশি হয়, এখানে আসলে যাতায়াতের মেজর বিষয়গুলোকে আমরা একটু পর্যবেক্ষণ করি। এই যে অতিরিক্ত বাড়ার বিষয়টি, ঈদের সড়ক দুর্ঘটনা কী পরিমাণ সংঘটিত হয়, এই বিষয়গুলো, মানুষের অন্যান্য অপ্রাসঙ্গিক যে সমস্ত ভোগান্তিতে পড়তে হয়, এই সমস্ত বিষয়গুলো আমাদের মূল উদ্দেশ্য হলো এগুলো আসলে সরকারের নজরে আনা এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদেরকে সজাগ রাখা, সচেতন রাখা, তার মধ্য দিয়ে সমস্যাগুলো সমাধানের একটা উপায় খুঁজে বের করা। কিন্তু আমরা 2006 সাল থেকে আসলে মূলত এই বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করে আসছি। তখন সময়ে আসলে ধরেন 2010 সাল 12 সাল পর্যন্ত অতিরিক্ত বাড়ার বিষয়টি এত বেশি ছিল না। 2007 সাল থেকে কিছু কিছু শুরু হয়। তখন এক টিকিটে বাংতি টাকাটাকে হয়তো নোট আকারে নেওয়া হতো। ধরুন আপনার ভাড়া আছে 75 টাকা, এটাকে ধরেন 80 টাকা করে নেওয়া হতো, 100 টাকা করে নেওয়া, অর্থাৎ পার টিকিটে 5 টাকা 10 টাকা। এটা শুরু হচ্ছিল 2007 সালের পর থেকে, যখন ডিজেলের দাম 6 সাল থেকে 7 সালের মধ্যে বেশ কয়েক দফা বাড়ে ওই সময়। এরপরে আসে 2009 সালের দিকে, তখন আসলে আমরা দেখি একটু একটু ভাড়াটা আর একটু বাড়তির দিকে যাচ্ছে। ধরেন 75 টাকার 100 টাকা হারে নেওয়া হচ্ছে। 2011-তে যদি আমরা আসি, 2011-তে দেখব ওই সময় পার টিকিটে 50 টাকা বাড়তি নেওয়া হচ্ছে। এবং এই যে সিটি সার্ভিসের বাসগুলো 2011-12 সাল থেকে ধরেন 10 টাকা বাড়তি নেওয়া শুরু করতো। ঈদের 2 দিন আগে 2 দিন পরে এই কাজটি চলতো। এখন এই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যখন মালিকদের সাথে 13 সালের পর থেকে একেবারে তৎকালীন মন্ত্রীর একেবারে দহরম মহরম সম্পর্ক হয়ে যায়, তখন এনায়েতুল্লাহ, ওসমান আলী, শাহজাহান খানরা যখন সরকার এবং তারা একাকার হয়ে যায়, তখন আমরা দেখলাম একটা সময় এসে 20 সালের পরে, করোনার পরে এসে এই ভাড়াটা ঈদের সময় কোনো পথে, সব পথে নয়, কোনো পথে দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ যেখানে 500 টাকা নিত ওখানে 1000 টাকা নিচ্ছে। এটা ধরেন যে সমস্ত এলাকাগুলোতে আসলে শ্রমিক বেশি, যে সমস্ত এলাকাগুলোতে গণপরিবহন সংকট বেশি, সাধারণত উত্তরবঙ্গের এই সময় বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অনেকগুলো রুটে, যেখানে ধরেন যাওয়ার সময় যাচ্ছে বোঝাই করে যাচ্ছে, আসার সময় হয়তো 2-1 জন যাত্রী পায় বা পায় না, এই সমস্ত রুটগুলোতে ডাবল করে নিচ্ছে। কিন্তু এইবারের অন্তর্বর্তী সরকারের সময়ও এটা মোটামুটি একটা সীমিত ইয়ার মধ্যে ছিল, ওই ডাবলের পর্যায়ে ছিল। কিন্তু এইবার দেখলাম হঠাৎ করে এটা 4 গুণ। যেমন আজকে গতকাল রাতে সড়ক অবরোধ করেছে অতিরিক্ত বাড়ার জন্য। এই যে আপনাদের টেলিভিশন আছে, অন্যান্য টেলিভিশনে এই প্রতিবেদন আছে, এখনও চলছে। এটা রংপুর থেকে গাজীপুর আসবে, যেটাতে লোকাল বাসে নিয়মিত 200 টাকা ভাড়া নেন, ওইটা তারা ময়মনসিংহ থেকে গাজীপুরে 200 টাকা ভাড়া নেন, ওটা একেবারে 1000 টাকা। তারা সড়ক অবরোধ করলো, ওখানে কাউন্টারগুলো ঘেরাও করলো। এই টেলিভিশনে আছে, আপনাদের টেলিভিশন আজকেও চলছে, সময় টিভিতে চলছে, অন্যান্য টেলিভিশনও চলছে। এখন তারা সড়ক অবরোধ করার পরে 200 টাকা কমাইছে, 800 টাকায় আসতেছে। এখন এই যে অবস্থা, অর্থাৎ 200 টাকার ভাড়া 1000 টাকা হয়ে যাওয়া, এই প্রথমবার দেখলাম।
এটা শুধু এই পথে নয়, এই যে আপনার স্টুডিওতে ঢুকতে ঢুকতে চট্টগ্রাম থেকে একজন আমারে ফোন দিলেন, আমাদেরই সদস্য ফোন দিচ্ছেন, উনি চট্টগ্রাম থেকে লোকাল বাস উঠেছেন, যেটা 54 আসনের বাস। সরকার কিন্তু এই যে বাসের ভাড়ার তালিকাটা আমি আপনার কাছে নিয়ে এসেছি, এটা 51 আসনের উপর বাসের ভাড়া নির্ধারণ করে কিন্তু বাসের তালিকা প্রস্তুত করা হয় 40 আসনের। এটা একটা মালিকদের কারসাজি, সরকার এই কারসাজিতে পা দিয়েছেন। বাংলাদেশে দুটো বাস চলে, একটা হলো লোকাল বাস, একটা হলো বিলাসবহুল বা আরামদায়ক বাস বলেন তারা। এই যে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সরকার এই এটার সাথে মানে যুক্ত। আমি বলছি আপনাকে, ক্লিয়ার করছি, জাতি জানুক, দেশবাসী জানুক, সচেতন হোক। সেটা হলো যে এই যে দেখুন এখানে লেখা আছে 51 আসনের বাসের স্থলে 40 আসন বিশিষ্ট বাসের ভাড়ার তালিকা। আচ্ছা, আপনি বিআরটি এর ওয়েবসাইটে ঢুকবেন, এই তালিকাটা পাবেন। তাহলে 51 আসনে কেন ঠিক করা হলো? 51 আসনের তালিকাটা নাই কেন? এই যে 51 আসনে যদি আমি ঢাকা থেকে চট্টগ্রামে আসি, আমার ভাড়া হবে ধরেন এই যে 51 আসনের বাসে ভাড়া হবে 500 টাকা। 500 টাকা। আর 54 আসনে হলে এটা আরো 50 টাকা কমে যাবে, 450 টাকা হবে। এখন সরকার কিন্তু এই ভাড়ার তালিকা দেয়নি। এখন যখনই চলে আসে তখন ওই যে গরিব মানুষগুলো এই যে লোকাল বাসে যায়, সে 500 টাকার ভাড়া যখন এই যে 800 টাকা নিচ্ছে, এই বাসও 800 টাকা নিচ্ছে, ওই বাসও 800 টাকা নিচ্ছে, তখনই তারা ফুঁসে ওঠে। কিন্তু এই যে আমি মনে করি এখানে মাননীয় মন্ত্রী যিনি নতুন মন্ত্রী দায়িত্বে আছেন, ওনার আসলে দোষ আছে এমনটি আমি বলবো না, ওনাকে মালিকরা মিসগাইড করছেন। উনি কোনো কিছু বুঝে উঠবার আগেই, কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী তো বলছেন যে এটি আসলে বিচ্ছিন্ন কিছু ঘটনা। না এখানে আমি বলছি মাননীয় মন্ত্রীকে আমি দোষারোপ করছি না, মাননীয় মন্ত্রী বুঝে উঠবার আগে মালিকরা তাকে অপব্যাখ্যা দিয়েছে। আচ্ছা, কারণ মালিকরা তার কাছে যেতে পারে, এখানে যাত্রীরা কাছে যাওয়ার সুযোগ নাই। আগের মন্ত্রীও মালিক এবং শ্রমিক বেষ্টিত থাকতেন, উনিও ওইটাকে অনুসরণ করছেন। এখন আপনি যেটা বলছেন, এইবারের ঈদে কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা আন্তরিকতার ঘাটতি দেখিনি। সরকার প্রধানকে দেখেছি যে সমস্ত বিষয়গুলো তার নজরে আনা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এগুলো দ্রুত অনুমোদন দিয়েছেন। যেমন ছুটি বাড়ানোর কথা বলেছেন, দিয়েছেন। উনি বলেছেন স্কুল কলেজ আগে ছুটি দেন, দিয়েছেন। আমরা অনুরোধ করেছি গাজীপুরে 50 লাখ শ্রমিক উত্তরাঞ্চলে যাবে, ব্যবস্থাপনা নাই, উনি দ্রুত ওখানে 1000 যে বিআরটিসি বাসের ব্যবস্থা, ওনার নজরদারি ছিল প্রখর। কিন্তু ওনার যে এজেন্সিগুলো, মন্ত্রণালয় এবং অধিদপ্তর সংস্থাগুলো, তারা কেন আগের যে অব্যবস্থাপনা আগের অব্যবস্থাপনার কবল থেকে তারা কিন্তু বের হতে পারেনি, এবং মালিক শ্রমিকদের কবল থেকে তারা বেরোতে পারেনি। মালিক শ্রমিকদের কবল থেকে বের হওয়ার আগেই মালিক শ্রমিকরা মন্ত্রণালয়কে কবজায় নিয়ে ফেলছে। আচ্ছা, আপনার কাছে আসবো মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। আমি একটু মোস্তফা কামালের কাছে যেতে চাই। যেটি ভাইয়া বলছিলেন যে মালিক শ্রমিকের আসলে একটা যে তাদের ভেতর থেকে আসলে বের হতে পারছে না, তো এবং ভাড়া নিয়েও একটা লুকোচুরির ব্যাপার রয়েছে, এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পেট্রোল ডিজেল অকটেনের আসলে একটা সংকট তৈরি হয়েছে। তো তার উপরে আবার আমরা পথে পথে কিন্তু দুর্ঘটনার ঘটনাও এবার প্রচুর দেখেছি। তো এসব সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এবারের ঈদ যাত্রাটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে শাওন, সহ-আলোচক মোজাম্মেল ভাইকে ধন্যবাদ। তিনি মূলত সড়ক অথবা পরিবহন, মোটা দাগে যাত্রী শব্দটা নিয়ে কাজ করেন। তো যাত্রী মানে বাসেরও যাত্রী, ট্রেনেরও যাত্রী, লঞ্চেরও যাত্রী, বিশাল সীমানা তার কাজের। তো এখানে পক্ষ মোটা দাগে 3টা। একটা মালিক, তারা অত্যন্ত সংগঠিত, আরেকটা হচ্ছে শ্রমিক, তারা আরো সংগঠিত, আরেকটা পক্ষ হচ্ছে যাত্রী, অর্থাৎ আপনি আমি সবাই যাত্রী, যারা দুর্বল, কিন্তু আমরা অসংগঠিত। আচ্ছা, চলতি পথে আপনার সাথে হয়তো আমার মিনিট কয়েকের অথবা ঘন্টা কয়েকের দেখা হয়, এরপরে আমাদের মধ্যে আর কোনো যাত্রীদের মধ্যে কোনো সংযোগ নাই, যোগাযোগ নাই, যে কারণে ভাড়াটা নিয়ে লুকোচুরি করা যায়। আপনিও ভাড়া বেশি দিয়েছেন, আমিও বেশি দিয়েছি, কিন্তু দুইজনে একসাথে হয়ে কখনো বলতে পারি না যে ভাড়া বেশি নিয়েছে। লুকোচুরির একটা সুযোগ ওখানে আছে। কিন্তু এখানে গোলমালটা বাদে বাড়তি কথার কারণে বরাবরই যারা এই দায়িত্বে থাকেন, বিশেষ করে যে মন্ত্রী এই দায়িত্বে থাকেন, তিনি সবসময় ঐতিহাসিক যাত্রা দেখেন। প্রত্যেক মন্ত্রী বলে যে এবারের যাত্রাটা হবে ঐতিহাসিক নিরাপদ যাত্রা। এই যে এবার প্রায় 300 মৃত্যুবরণ করেছেন,
এরপরও তারা হয়তো বলবেন যে এবারের যাত্রা হয়েছে ইতিহাসের সেরা স্বস্তির যাত্রা। তো সেটা কত স্বস্তির, কত আনন্দের, যারা স্বজন হারিয়েছেন তারা কিন্তু হাড়ে হাড়ে ভুগছেন। তো আবার এখানে তথ্য বড় ভয়ানক। মোজাম্মেল ভাইরা যে তথ্যগুলো দেন তাদের সোর্স কিন্তু আমরা, গণমাধ্যম থেকে মূলত তারা সোর্সগুলো নেন বেশিরভাগ, আর নিজস্ব কিছু কাজ আছে তাদের, সারাদিন এই নিয়ে তারা কাজ করেন। এই তথ্য যখন আপনার বিপক্ষে যায় বা আমার বিপক্ষে যায় তখন এটা বড় খারাপ লাগে এই বিষয়টা, যে তথ্যটা ঠিক না, অথবা মাঝে মধ্যে চুপ করে থেকে আমরা অন্য কথায় চলে যাই। এবার খেয়াল করে দেখুন, যখন তাদের দিক থেকে বা যাত্রীদের দিক থেকে বলা হলো যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, সরকারের দিক থেকে মন্ত্রী মহোদয় বলে দিলেন যে বেশি তো নেওয়া হচ্ছেই না, বরং একটু কম নেওয়া হচ্ছে। গোলমাল আপনি দেখেন কোন জায়গাটায়, ছোট্ট কথা বাড়তি কথায়। এই গেল একদিক। তার উপর মালিকদের যেমন নিজস্ব ইউনিটি আছে, শ্রমিকদের যেমন নিজস্ব ইউনিটি আছে, এই দুই মিলে আবার আরেকটা ইউনিটি আছে তাদের। তারা বরাবরে এই মৃত্যুকে খুব বড় একটা কিছু মনে করেন না। তাদের কোনো এখানে সক্ষমতা বলেন, দক্ষতা বলেন বা মানবিকতার বিষয় আছে কিনা তারা সেটা মানতে রাজি নন। আপনার বোধহয় মনে থাকার কথা, একবার কথা উঠেছিল যে ড্রাইভারদের যোগ্যতাটা কেমন থাকা উচিত। বলা হয়েছিল গরু আর ছাগল চিনলেই চলবে, হ্যাঁ, অর্থাৎ মানুষ চেনা লাগবে এটা না। গত আওয়ামী লীগ সরকারের গত আওয়ামী সময় লীগ আমলে। কথা। তো বরাবরে যেহেতু মালিক এবং শ্রমিক তারা ইউনাইটেড, সংগঠিত, তারা প্রভাব বেশি বিস্তার করেন, তারা সরকারের কাছে দ্রুত যেতে পারেন। এবার একটা ঘটনা ঘটে গেল যেটা খুব একটা কঠিন সময়ে এই নতুন সরকারটি শপথ নিয়েছে, ঠিক রোজার আগের দিন। এই সময়টা এমনিতে বাজার পরিস্থিতি নিয়ে সরকারকে উদ্বেগে থাকতে হয়, যে কোনো সরকারকে। তার কিছুদিন পরে শুরু হয় ঈদের যাতায়াত, ওই সময় আরেকটা বাড়তি যন্ত্রণা। এবার আমরা খেয়াল করেছি প্রধানমন্ত্রীর দিক থেকে সতর্কতা কাকে বলে, সর্বোচ্চ সতর্কতা, এবং তিনি শুরু থেকে সেটাতে এত অ্যাটেনশন দিয়েছেন, এতে করে পুলিশ, হাইওয়ে পুলিশ, ফাঁড়ি পুলিশ, আনসার কোনো অংশ কিন্তু অকর্মণ্য থাকেনি। এখানে যেটা উদ্বেগের বিষয় এবং প্রশ্ন হয়ে আছে যে এত সতর্কতা, এত কর্মযজ্ঞের মধ্যেও সড়কে এই বিশৃঙ্খলা আসলো কি করে। প্রধানমন্ত্রীর যে বিবৃতিটা আমরা প্রথম খেয়াল করেছি মৃত্যুর ঘটনার পর, ওখানে দুটা লাইন আছে, ঠিক ষড়যন্ত্র বলেননি, বলেছেন গাফিলতির কথা। তো গাফিলতি দৃশ্যমান, সেটা লুকানো বিষয় নয়, কিন্তু গায়ের জোরে যেটাকে বলা হয়, সিনা টানে যেটা বলা হয়, তারা সেটা কাভার করে ফেলেন। কিন্তু এই মৃত্যু কিভাবে কাভার করবেন, এই তথ্য তো লুকানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। তো এই মৃত্যুটাও তাদের কাছে এক একটা মানুষ না, এক একটা সংখ্যার মতো। খেলার মাঠে যেমন আমরা কয় উইকেট পড়েছে, কয় গোল হয়েছে শুধু সংখ্যা দিয়ে নির্ণয় করি, লাশগুলো তারা সংখ্যা দিয়ে নির্ণয় করেন, মানুষ দিয়ে নির্ণয় করছেন না। এটা কিন্তু এক হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে। তো প্রধানমন্ত্রী যখন গাফিলতির কথাই বলেছেন, এই সূত্রে আমাদের একটা কথা বলতে হয়, প্রত্যেকটা দুর্ঘটনার পর, বড়গুলো তো আরো একাধিক হয়, 2-3টা করে তদন্ত কমিটি হয় প্রত্যেকটা ঘটনায়, সড়ক দুর্ঘটনায়। কয়েকদিন আমরা এ নিয়ে কিন্তু খুব একটা মোটামুটি কর্মযজ্ঞ দেখি, গরম গরম একটা ভাব দেখি। কিছুদিন পর আস্তে আস্তে এটা ভুলে যায়, আরেকটা দুর্ঘটনা ঘটলে আমরা ওইটা নিয়ে ব্যস্ত থাকি, এটা মুছে ফেললাম। তো এবার এই কাজটুকু বোধহয় নতুন সরকার করতেই পারে। সমান্তরাল এগুলোর তদন্তের পাশাপাশি এর আগে যে তদন্ত কমিটিগুলো হয়েছে ওগুলোর একটা তদন্ত করা, যে ওই তদন্ত কমিটিতে কারা ছিলেন, তারা কি রিপোর্ট দিয়েছিলেন। তো আমরা গণমাধ্যমে কাজ করার সুবাদে কিছু কিছু রিপোর্ট আমাদের হাতে আসে, পাশাপাশি মেলালে দেখি যে কারণগুলো কাছাকাছি থাকে। প্রথমত থাকে গাফিলতি অথবা দায়িত্ব অবহেলা, খামখেয়ালি। 2-4 জায়গায় আছে কয়েকটা রাস্তার বর্ণনা আছে। তো এখানে রাস্তার বর্ণনা দিয়ে বোধহয় কাভার করা যাবে না, কারণ যে সরকারটি বিদায় নিয়েছে সে চলে যাওয়ার সময় কিছু রাস্তা নিয়ে যায়নি, দেশের রাস্তাগুলো আছে। অথবা গত 1.5 বছরে বা এই নতুন সরকার আসার পর নতুন কোনো রাস্তা হয়নি, না স্থলপথে না পানিপথে। তাহলে এই ক্ষেত্রে আমরা গাফিলতিটাকে ফোকাস করতে পারি বেশি করে। সেই সমান্তরালে অবশ্যই কোথায় রাস্তার ভাগ বেশি, কোথায় দুর্ঘটনা প্রবণ, সেগুলো তো যথারীতি দায়িত্ব পালন চলবে। কিন্তু খুব গুরুত্ব দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে ওই তদন্ত কমিটিগুলোকে সামনে আনা উচিত, সেই সাথে তাদের সুপারিশগুলো আমলে নেওয়া উচিত। এই কারণে আপনি নিশ্চিত থাকেন এবারও যে তদন্ত কমিটি হয়েছে সুপারিশ ওগুলোই থাকবে। মোজাম্মেল হক চৌধুরী, আপনার কাছে আসতে চাই। প্রতিদিনই তো আমরা দুর্ঘটনার খবর দেখছি, এবার ঈদকে ঘিরে আসলে, হ্যাঁ, আমরা প্রতিদিন যদি সংবাদপত্র খুলি কিংবা টেলিভিশন খুলি, আমরা একই পরিবারে দেখছি 5 জন নিহত হচ্ছেন, কিংবা এক বাস দুর্ঘটনা হচ্ছে যেটি
ফেরি থেকে বাস পড়ে গেল এবং যেখানে একটি সংখ্যা যদি বলি প্রায় 300 নিহত হয়েছেন এবং 900 যাত্রী আহত হয়েছেন এবং আপনি বলছিলেন আরও যাত্রী যেটি বলছিলেন সেটা আপনিই বলবেন। তো অনেক যে দুর্ঘটনাগুলো ঘটছে এর কারণটা আসলে কি, আর এই দুর্ঘটনাগুলো আসলে প্রতিকার কিভাবে সম্ভব? এবং একটা জিনিস আমি আর একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে এই ঈদের সময় কেন আসলে দুর্ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে? দেখুন, আসলে কারণগুলো চিহ্নিত। আমি যদি আপনাকে বেশ কয়েকটা কারণ এখন বলি, বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, সড়কের নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, চালক, যাত্রী, পথচারী ও আইন প্রয়োগকারী সংস্থার অসতর্কতা, চালকের অদক্ষতা, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা, পরিবহন চালক এবং মালিকদের মধ্যে বেপরোয়া মনোভাব, চলন্ত অবস্থায় মোবাইল ফোন, হেডফোন ব্যবহার, মাদকের ব্যবহার, অরক্ষিত রেল ক্রসিং, ফুটপাত বেদখলে থাকা, ট্রাফিক আইন প্রয়োগে দুর্নীতি এবং যদি আমরা মালিকদের অতিরিক্ত মুনাফার মানসিকতা, রোড সাইন, রোড মার্কিং না থাকা, সড়কে চাঁদাবাজি, রাস্তার উপর হাটবাজার, এই ধরনের কারণগুলো আমরা বারবার বলছি, সরকারও জানেন, তদন্ত কমিটিগুলো রিপোর্ট দেয়। কিন্তু এখন এখানে প্রধান সমস্যাটা হলো আমরা এইবার যেটা দেখছি, কারণ আমরা বিগত দিনে দেখেছি আওয়ামী লীগ কীভাবে বেপরোয়া করেছিল পরিবহন মালিক শ্রমিকদের। আবার গেল 2 বছর যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন তারা দুটো ঈদ পার করেছে, তখন লাগাম কিভাবে টেনে ধরেছিল। তখন কিন্তু মালিকদের সিন্ডিকেট ছিল না। সেই দুটো ঈদকে যদি এই ঈদের সামনে রাখি তাহলে দেখা যাবে এখানে খানিকটা স্বস্তির সুবাতাস ছিল, এই রকম লাগামহীন হতে পারেনি। এখন আমরা দেখছি বর্তমানে যেভাবে চলছে, আগের মন্ত্রীকে নতুন মন্ত্রী অনুসরণ করছে। তিনি যেভাবে চালাতেন একই স্টাইলে চালাতে চেষ্টা করছে। আমরা নতুন সরকারের কাছে কিন্তু এটি প্রত্যাশা করি না। আমরা আগের সরকারের সমালোচনা করেছি, নতুন সরকারকে সহযোগিতা করতে চাই, সমালোচনা করতে চাই না। কিন্তু নতুন সরকারের নতুনত্ব কি? নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি না। আগের সরকারের মন্ত্রী যেমন এইদিকে মালিক সমিতির সভাপতিকে ডানে, মালিক সমিতির সভাপতিকে আর বাইরে শ্রমিক ফেডারেশনের সভাপতিকে সাথে নিয়ে ওই যে যাত্রীদের দুর্ভোগ দেখতে টার্মিনালে যেতেন, লিফলেট দিতেন। ঠিক সেম স্টাইল ফলো করছেন নতুন মন্ত্রী। নতুন সরকারের কাছে আমরা এটা প্রত্যাশা করি না, পুরনো মন্ত্রীকে অনুসরণ করবেন না উনি। এখন ব্যাপারটা হলো যে, শুনেন, আপনার মাধ্যমে আমি জাতিকে একটা কথা বলতে চাই, সরকারকে একটা মেসেজ দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে একটা মেসেজ দিতে চাই। যখনই আপনি মালিক সমিতির সভাপতি, সেক্রেটারিকে সাথে নিয়ে সব জায়গায় যাচ্ছেন, আপনার সাথে পুলিশ আছে, এজেন্সি আছে, র্যাব আছে, এবং যারা রেগুলেটরি বডি তাদের চিফরা আছে, তারা একটা বার্তা পাচ্ছে এরা মন্ত্রীর লোক, এটা সরকারের লোক, এটা অর্থাৎ তখন সরকার আর মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন এক হয়ে যায়। তখন ওই আমার চালকের কাছেও বার্তা পৌঁছে যায়, এই যে মালিক সমিতির যিনি গাড়ি চালান ওই চালকের কাছে বার্তা পৌঁছে যায়। তখন সে ওই বেপরোয়া হতে বাধ্য। সে তখন একজন সার্জেনের আইন মানতে চান না, কারণ তারা মনে করেন তারা নিজেরা সরকার। আমরা অতীতে এটা দেখেছি, এবং এখান থেকে আমরা ওই সরকারও নানাভাবে চেষ্টা করেছে এই গোলযোগ থেকে বেরিয়ে আসতে, অথচ গোলযোগের মধ্যে তারা নিজেরা আটকে গেছে, এই গোলকদাদার ভিতরে তারা নিজেরা পড়ে গেছে, কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে পারেননি। এটার জন্য আমাদের হয়তো সরকারি ব্যবস্থাপনায় চলে যেতে হবে, পরিবহন সেক্টর, এতে আমার বেশি টাকা লাগবে এমন কোনো কথা নয়। অন্যথায় মালিক শ্রমিকদের যে নির্দেশিত পথ, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমরা দেখছি যে আমরা যারা অধিকার কর্মী, সরকারের পক্ষ থেকে আমাদেরকে দৌড়ের উপর রাখার চেষ্টা করে এবং মালিক শ্রমিকদের আশকারা দেওয়া হয়। এর ফলে যেটা হয় সেটা হলো যে ওই যে বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থা, তার অনিবার্য পরিণতি, ভাড়ানোর যে অনিবার্য পরিণতি, এই যে দুর্ঘটনা, এই বার্তাগুলো কিন্তু ওখানে পৌঁছার কারণে বেপরোয়া হচ্ছে। আমি সরকার প্রধানকে অনুরোধ করব, উনি এই বিষয়গুলো গভীরভাবে দেখবেন, কারণ আমরা ওনার বার্তা যেখানে পেয়েছি, উনি বলেছেন এখানে গাফেলতি আসলে কোন কোন জায়গায় এটা অডিট হওয়া প্রয়োজন, এবং গাফেলতির কেন তাদেরকে লাগাম টেনে ধরা যায়নি, এটা এই গাফেলতির জন্য যারা দায়ী নিশ্চয়ই তাদেরকে জবাবদিহি আওতায় নিয়ে আসবেন, এটা আমরা দেখতে চাই।
জি, নিশ্চয়ই আসলে জবাবদিহির আওতায় যখন আসবে তখন নিশ্চয়ই আসলে এই জিনিসগুলো প্রতিকার হবে এবং অনেকটা কমে আসবে, এরকম ধারণা করাই যায়। মোস্তফা কামাল ভাই, আপনার কাছে আমি এবার একটু অন্য প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে রাজধানীতে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং ভোগান্তিতে প্রায় গ্রাহকরা আছেন, দীর্ঘ লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নগরবাসীরা হয়তো তেল পাচ্ছেন। তো ক্রেতারা সংযত না হলে সংকট বাড়বে, এটা বলছেন পাম্প মালিকরা। এদিকে জ্বালানি মন্ত্রী যিনি আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলছেন যে কালোবাজারিদের মজুদের কারণে সংকটটা সৃষ্টি হয়েছে এবং আজকে 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তো বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে কিন্তু মজুদ করা তেলও পাওয়া যাচ্ছে। এই তেল পেট্রোল জব্দ করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। তো এটার সমাধানটা আসলে কি? এই যে তেল পেট্রোল যে মজুদ করা হচ্ছে, মজুদ করে রাখছে, মানুষ পাচ্ছে না, ভোগান্তি হচ্ছে, দীর্ঘ লাইন হচ্ছে, মানে প্রতিকারটা এক জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সোজা বাংলা কথা যেটা। আচ্ছা, তো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গেলে আপনি কোন তরিকায় করবেন? এরই মধ্যে প্রমাণিত যে রোগটার ভয়াবহতা এতই যে এটা হোমিও চিকিৎসায় হবে না, অথবা দোয়া সুরা পড়ে ফুঁ দিলে হবে না, অথবা যেন মেডিসিনও হবে না, অনেকটা সার্জিক্যাল কেস। কথা পরিষ্কার গেল এই দিক। তাহলে এই সার্জনটা কে হবেন? সার্জিক্যাল কেস যখন এই সার্জন কে হবেন? অবশ্যই সরকার। এবং সমস্যা সরকারের জানার বাইরে নয়, কোনো না কোনোভাবে কিন্তু সরকার কথাগুলো বলে ফেলছে। সিন্ডিকেটের কথা বলেছে, সড়ক নৈরাজ্যের বিষয়ে কিন্তু গাফিলতির কথা বলেছে, হয়তো ষড়যন্ত্র পর্যন্ত বলেনি। তো এসব কথা কিন্তু মানুষ শুনতে চায় না, হয়তো কয়েকদিন শুনবে, কিন্তু বেশি দিন শুনবে না, কারণ সেটার এখতিয়ার হচ্ছে সরকারের। উদাহরণ বলি আমি আপনারা ছোট্ট করে একটা। আপনার অফিসের পাশ দিয়ে যে গাড়িগুলো যায় মিরপুর 14 নম্বর অথবা বালুঘাট বা ক্যান্টনমেন্টের ওই দিকটায়, আপনি যদি পর্যবেক্ষণ করে দেখেন, তারা যখন গুলিস্তান অথবা সায়েদাবাদ থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত যায়, ততক্ষণ পর্যন্ত আশেপাশে যে গাড়িগুলো থাকে ওগুলোর নাম হচ্ছে, কোনোটা নাম ওরা বলে কটকটি। কটকটি অর্থ বোঝেন বোধহয়, মানে ভাঙ্গাচুরা। প্রাইভেট কার বলে না, বলে যে বামে ওস্তাদ কটকটি। প্লাস্টিকও বলে কোনো কোনো ক্ষেত্রে। তাহলে আপনি বোঝেন তার মনোজাগতিক বিষয়টা, সেইগুলোর প্লাস্টিক আর কটকটি ছাড়া অন্য কিছু মনে করে না। যেই মাত্র জাহাঙ্গীর গেট পার হয়, সে অত্যন্ত ইমানদার বান্দা হয়ে যায়, তখন আর কটকটিও দেখে না, প্লাস্টিকও দেখে না। অথবা জাহাঙ্গীর গেট পার হওয়ার পর তারা যে কোথাও কেউ আটকায় অথবা কোনো শাস্তি দেয় তাও না, কিন্তু সে সুমোটু স্বপ্রণোদিত হয়ে এত সুন্দর করে চালায়, অত্যন্ত ইমানদার বান্দা সে। তাহলে এটা কেন? নিয়ন্ত্রণ, অর্থাৎ ব্যবস্থাপনা। সবসময় নিয়ন্ত্রণ বলতে হাতে লাঠি নেওয়া নয়, কিন্তু পদ্ধতির মধ্যে আনা। অর্থাৎ আমি যেটা বলছি, সায়েদাবাদ থেকে শুরু হওয়া বা গুলিস্তান থেকে শুরু হওয়াটা হচ্ছে অনিয়ন্ত্রিত, বেপরোয়াপনার একটা সনদ তার আছে। সে প্লাস্টিক বলতেই পারে, কটকটি বলতেই পারে, বলেও সিগন্যাল দিয়েই বলে উস্তাদ বামে কটকটি, একটু দিয়ে দেন, একটু দিয়ে দেন, অর্থ একটা ঘষা দিয়ে দেন। তো জাহাঙ্গীর গেট পার হওয়ার পর তো আর তার ওই মনোজাগতিক অবস্থা থাকে না, সে বোঝে যে ওখানে বিষয় আসে অন্যরকম। একইভাবে যেমন সড়কের অবস্থা, এটা পরিবহনেরও একই অবস্থা। সমান্তরালে একটা কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, 5 আগস্ট যে আন্দোলনটা হয়েছিল, সরকার পতনের আন্দোলন, এই আন্দোলনটা শুরু হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন নামে। আপনার বোধহয় মনে থাকার কথা, ছাত্ররা নিরাপদ সড়ক চেয়েছে। ওইটাই পরবর্তীতে আস্তে ধীরে কোটা সংস্কার আন্দোলনে চলে গেছে, ওইটাই পরবর্তীতে এক দফার আন্দোলন চলে গেছে। ওই ক্ষেত্রে বোধহয় একটু বিবেচনার বিষয় আছে, একটু মেমোরি রিকল করার বিষয় আছে, যে আমরা কি থেকে কি হয়েছে, বা হালকা কথাগুলো কি ছিল তখন, খুব আজে বাজে কথা ছিল কিন্তু তখন। এরপরও এতটুকু ভালো দিক যে সরকার তাচ্ছিল্য করছে না, অ্যাটেনশন দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, এবং তথ্য খুব একটা লুকাচ্ছে না। বিশেষ করে জ্বালানি তেলের প্রশ্নে সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে যে পর্যাপ্ত মজুদ আছে, কথা মিথ্যা নয়। তো মজুদ আছে বলেই তো চুরি করছে, ওরা চুরিটা করলো কোত্থেকে? মজুদ থেকেই তো করেছে, তথ্য সঠিক। কিন্তু এখানে ঘটনা হয়ে গেছে যে, এবং আমরা দেখছি ভারত থেকেও তেল আসছে, অর্থাৎ ঘাটতি নেই, কিন্তু ঘাটতি তৈরি করা হচ্ছে। সেই সাথে একটা বলা হয় যে হাইপ তোলা, অর্থাৎ একটা শোরগোল তৈরি করা। আর এটা তো অবশ্যই সত্য, আমাদের মধ্যে স্ব জায়গায়ও, শুধু সিন্ডিকেট নয়, আপনি আমরা ছোটখাটো সুযোগ পেলে মজুদদার হয়ে যাই। সেটা আমরা কাঁচামরিচও মজুদ করি,
যেটা 2 দিনের পরে 3 দিন থাকে না, তারপরে 5 কেজি নিয়ে ঢুকাই ঘরের মধ্যে। এটা এক ধরনের আমাদের মানসিক অসুস্থতা বলতে পারেন আপনি। তো এই জ্বালানি তেলের প্রশ্নও সেটা প্রাসঙ্গিক। তো এই ক্ষেত্রে সরকারের অবস্থাটা অবশ্যই সার্জিক্যাল পদক্ষেপে নিতে হবে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু ধরা পড়েছে কিছু, তো ধরা পড়া পর্যন্তই শাস্তি নয়। অর্থাৎ সরকারের তথ্যের সাথে বাস্তবতা মিলছে যে একটা নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে, পরিষ্কার করেই মন্ত্রী সেটা বলেছেন। জি। তো আপনি যখন অসুখে ধরেছেন, অসুখ ধরেও ফেলেছেন, এখন ওষুধটা আপনি নির্ধারণ করতে হবে যে ওষুধটা কোন তরিকায় হবে। সেটার এখতিয়ার একেবারেই সরকারের। মানুষ স্বস্তি চায়, মানুষ কিন্তু এই কারণ আর বেশি শুনতে চায় না, কারণ প্রত্যেকের কম বেশি জানা আছে। এবং যারা এই মজুতদারি করছে অথবা লুকোচুরি করছে, বিশৃঙ্খলা করছে, এটা কিন্তু অন্য দেশ থেকে এসে করছে না, এই দেশেরই কেউ না কেউ। তো ওই জায়গায় সরকার খুব একটা মনে হয় বারবার অভিযোগ করে, পাল্টা অভিযোগ করে বসে না থেকে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সেটা যেটা উপযুক্ত মনে করবে সরকার। কোনো মানুষ, সাধারণ নাগরিক যারা, আমরা যারা যাত্রী বলি বা সাধারণ জনগণ বলেন, কেউ আপত্তি করবে না। মানুষ এর থেকে নিষ্কৃতি চায়, মানুষ এগুলো দেখেছে অনেক। বাদানুবাদও আর পছন্দ নয় মানুষের কাছে, দোষারোপও পছন্দ নয়। দোষারোপ কিন্তু এক অর্থে দায়িত্ব অবহেলা। তো মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে আমরা যেই ধরনের পদক্ষেপ দেখছি, কাজে দ্রুত গতিতে তিনি কাজ সারছেন, উন্নয়নমূলক কাজ একটার পর একটা, ওয়াদা রক্ষাও করছেন, ওয়াদার বাইরেও অনেক কাজ কিন্তু তিনি করছেন। কিন্তু যেটা আমি শুরুতে বললাম যে একটা অসময়ে ক্ষমতাটা পেয়েছে সরকার। একদিকে রোজা শুরু করেছে, সরকারেরও কাজ শুরু হয়েছে, তার উপরে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ, গোটা বিশ্বায়ন একটা অস্থিরতার মধ্যে সরকারের সময়টাও কিন্তু আসলে ভিতরে ভিতরে খুব একটা ভালো যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি অল্প কয়েকদিন আরো কন্টিনিউ করলে আমরা বাজারে কিন্তু আরেক বাজে জি, আমরা হয়তো আরো সামনের দিকে এমনকি পরিবহনেও সম্ভবত ভাড়ার বিষয়টা নতুন করে সামনে আসতে পারে। জি, মোস্তফা কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক, সংলাপ প্রতিদিন অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।